আমরা জীবনের গতিপথে এগিয়ে যাওয়ার সময় অতীতের স্মৃতি নিয়ে বাঁচতে চাই। সবসময় যে সেই অতীত আমাদেরকে সুখ দেবে তা কিন্তু হয় না। মাঝে মাঝে সেই অতীতের ছেঁড়া স্মৃতি বয়ে নিয়ে আসে দুঃখের কালবৈশাখী। কিন্তু আমরা তবু ওই অতীত আঁকড়েই প্রিয় মানুষের অপেক্ষায় বাঁচতে থাকি। আজ আপনাদেরকে শোনাব সাথী ঘোষের কলমে শুধু তোমার অপেক্ষায়। আপনারা শুনছেন রাতের গল্প। রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। অদিতি গাড়ির জানলা দিয়ে দ্রুত সরে যাওয়া শহরের অলিগলি দেখছিল। প্রতিটি মোড়, প্রতিটি পরিচিত কফি শপের সাইনবোর্ড যেন একটা পুরনো চাপা দেওয়া দীর্ঘশ্বাস। 15 বছর পর সে এই শহরে ফিরেছে, যেখানে শুধু তার সফল স্থপতির জীবন নয়, বরং তার হৃদয়ের গভীরতম ক্ষতটিও রয়ে গেছে। শহরের নামটা আজও তার কাছে শুধুই নস্টালজিয়া নয়, একটা নীরব অভিযোগের মতো। ও পূর্ব মেদিনীপুরের মেয়ে, এখানেই ওর প্রথম চাকরির জয়েনিং, আর এখানেই প্রথম পরিচয় ওর একান্ত প্রিয় মানুষটার সাথে, যে তাকে এই শহরে একা রেখে চলে গিয়েছিল নিজের স্বপ্নের দুনিয়ার খোঁজে। অদিতি অপেক্ষা করেনি, ও পা বাড়িয়েছিল নতুন দিশায়। আজ অতিথির ফিরে আসার কারণ একান্তই পেশাগত। একটি পুরনো জমিদার বাড়িকে হেরিটেজ হোটেলে রূপান্তরিত করার জন্য তার কোম্পানির ডাক পড়েছে। আর যেহেতু ও বাঙালি, তাই কাজের ভারটা ওদের টিমের কাঁধেই পড়তেছে। কিন্তু ব্যক্তিগত জীবনে ওর ফিরে আসার কোনো আকাঙ্ক্ষা ছিল না। কাজের বাইরের জগৎটা অদিতিকে বারবার অতীত জীবনের কথা মনে করাতে চাইছে। সে কঠোরভাবে নিজেকে মনে করাতে থাকলো, অদিতি, অতীতকে পিছনে ফেলে এসেছো, কাজটা শেষ করো আর ফিরে যাও। ভাবনার মাঝেই বেজে উঠল পাশের সিটে বসে থাকা মানুষটার কণ্ঠস্বর। এই অদিতি, সামনেই একটা কফি শপ দেখা যাচ্ছে, প্লিজ ওখানে চলো। আগে একটু কিছু খাওয়া হোক, দেন উই উইল গো টু দি জমিনদাস হাউস, ওকে? অদিতি পাশ ফিরে দেখল রায়ান ফোনের গুগল ম্যাপের দিকে তাকিয়ে কথাগুলো বলে চলেছে। আচ্ছা রায়ান, তোমার কি খাওয়া ছাড়া আর কিছু মনে হয় না? দেখতে পাচ্ছ সন্ধে হয়ে এসেছে, অথচ আমরা এখনো জমিদার বাড়িতে পৌঁছতে পারলাম না, আর তুমি এদিকে। আরে রাগ করছো কেন? এখান থেকে জমিনদার বাড়ি এখনো 5 কিলোমিটার দূরে দেখাচ্ছে। যেতে যেতে এমনিতেও অন্ধকার হয়ে যাবে, তাই ভাবলাম কিছু খেয়ে নিয়ে তারপর যদি যাওয়া যায়। আসলে সেই কোন সকালে খেয়ে বেরিয়েছি, আর ওখানে পৌঁছেও যে কিছু খাওয়া হবে না সেটাও আমি খুব ভালো করেই জানি। দ্যাটস ওয়াই আই এম সেইং একটু কিছু খেয়ে গেলে আমাদেরই ভালো হতো। অদিতি বুঝল রায়ানের কথাগুলো সত্যিই ভুল নয়। ও নিজের পেটের মধ্যেও ছুঁচোগুলো দৌড় শুরু করে দিয়েছে। শুধু অতীতের কালো ছায়া ঘিরেছিল বলে কিছুই মালুম পায়নি এতক্ষণ, কিন্তু এখন হুঁশ ফেরার পর টের পাচ্ছে সবটা। তাই তো কণ্ঠ থেকে নির্গত শব্দের মাত্রা বেশ কিছুটা কমিয়ে নিয়ে বলে উঠল অদিতি, ঠিক আছে, শুধু একটু কফি, তার বেশি কিন্তু আর একটুও সময় নষ্ট করতে পারবো না আমরা। হ্যাঁ, দ্যাটস এনাফ। অদিতির মেজাজ সম্পর্কে রায়ান খুব ভালো করেই অবগত। দীর্ঘ 12 বছর রায়ান অদিতির সিনিয়র সহকারী হিসেবে কাজ করেছে, কিন্তু মর্জি সবসময় অদিতিরই চলে। আসলে ওদের দুজনের সম্পর্কটা ঠিক কলিগিয়া নয়, কিছুটা বন্ধুত্বেরও। দিল্লির বড় আর্কিটেকচার কোম্পানির একমাত্র বাঙালি, সে সমস্ত কিছুর জন্য সিনিয়র হয়েও অদিতির মেজাজ হাসি মুখে সহ্য করে রায়ান। তবে অফিসের অন্দরে হাওয়া আবার অন্য কিছু বলে। ওখানে কান পাতলেই শোনা যায় রায়ান নাকি জুনিয়রের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাই তো অদিতি ছাড়া রায়ানের এক মুহূর্তও চলে না। তবে আজ এই কলকাতা শহরে পা রাখার পর থেকেই অদিতির মেজাজটা যেন একটু বেশি বিগড়ে রয়েছে, সাথে ও কেমন যেন গুটিয়ে রয়েছে। ও গাড়ি এসে থামলো রায়ানের গুগল ম্যাপে খুঁজে বার করা কফি শপের সামনে। শহরের শেষ কফি শপ, এরপরেই শুরু হচ্ছে গ্রামের রাস্তা, যেখানে অদিতির গন্তব্য।
শুধু তোমার অপেক্ষায়। বাহ, বেশ রোম্যান্টিক না? রায়ানের কথায় অদিতি আর চোখে কটমট করে তাকাতেই রায়ান গলা ঝেড়ে বলল, মানে মানে আমি কফি শপটার কথা বলছিলাম। যে মালিক নিশ্চয়ই সে ভীষণ রোম্যান্টিক পার্সন, তাই তো এমন সুন্দর একটা নাম রেখেছে। অদিতি কোনো উত্তর না দিয়ে সোজা কাঁচের দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলো। আর ভেতরে প্রবেশ করতেই ভেতরের পরিবেশটা দেখে প্রচণ্ড আশ্চর্য হলো অদিতি। ছিমছাম অথচ ভীষণ সুন্দর করে সাজানো ভেতরটা। নীলচে আলোতে হালকা জ্যাজ মিউজিক চলছে, আর টেবিলগুলোর ওপর মৃদু হলুদের আভা, সাথে সুগন্ধি বাতাস। ওয়াও, শহরের শেষ প্রান্তে এত সুন্দর একটা কফি শপ থাকতে পারে কখনোই আশা করিনি। কি বলো আদিতি? অদিতি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে পুরো পরিবেশটা, একদম ওর মনের মতো। চোখের সামনে ভেসে ওঠে অতীতের কিছু ঝলক, সাথে কানের কাছে ফিস ফিসিয়ে ধ্বনিত হতে থাকে কিছু শব্দ, ঠিক যেমনটা ও স্বপ্ন দেখেছিল। একদিন ওর ভালোবাসার মানুষটার সাথে মিলে ওদের একটা ক্যাফে হবে, যার পরিবেশ হবে ঠিক এমনই শান্ত। আলো আধারে খেলা লেগে থাকবে, প্রতিটা টেবিলেই থাকবে এমন মনোরম মিউজিক, আর বাতাসে ভেসে আসবে সুগন্ধি। বেশ বুক ভরে সুগন্ধিটা টেনে নিল অদিতি। ওর ভীষণই পছন্দের এই সুগন্ধি, তাই তো ভেতরে প্রবেশ মাত্রই ও হারিয়ে গিয়েছিল একটা নিজের চেনা দুনিয়ায়। রায়ানের কথাগুলো কানে প্রবেশ করতেই হুঁশ ফিরল ওর। শান্ত স্বরে বলে উঠল, সত্যি কি সুন্দর পরিবেশটা। চলো তাহলে বসা যাক। অদিতি মাথা নেড়ে সম্মতি জানালো, তারপর এগিয়ে চলল একটা 2 সিটার টেবিলের দিকে। রায়হান চেয়ারটা টেনে অদিতিকে বসার সুযোগ করে দিয়ে নিজেও বসে পড়ল উল্টো দিকের চেয়ারে। এই আদিতি, কি খাবে বলো তো? তুমি যা নেবে একই নাও। রায়ান মেনু কার্ডে চোখ বোলাতে থাকলো। অদিতি চোখ বন্ধ করে মিউজিকটা শুনতে থাকলো। এমন সময় একটা ভরাট কণ্ঠস্বর কানে আসলো। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং ম্যাম। হোয়াট উড ইউ লাইক টু টেক? I am totally confused. Hey, why are you not helping us? মেনু কার্ডের দিকে তাকিয়ে হেসে উঠে রায়ান ওই ব্যক্তিকে বলে উঠল। এদিকে কণ্ঠস্বরটা অদিতির হৃদয়ের গতি 4 গুণ বাড়িয়ে দিল। 15 বছর পরেও যে ও এই কণ্ঠস্বর ভুলতে পারেনি। দ্রুত চোখ মেলে তাকালো কণ্ঠস্বরটার উৎসের দিকে, আর তাকিয়ে ওই ব্যক্তিটিকে দেখে ওর নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। অদিতির চঞ্চল চোখ দুটো ব্যক্তিটিকে আপাদ মস্তক দেখতে থাকলো। বছর 35, চোখ, নাক, হাসি, এমনকি কণ্ঠস্বর পর্যন্ত সবকিছুই ওর পূর্ব পরিচিত একটি মানুষের মতো। নিজের অজান্তেই মনের মধ্যে একটা নাম দীর্ঘ 15 বছর পর প্রতিধ্বনিত হয়ে উঠল অদিতির। প্রিয়ম। ম্যাম, স্যার তো কিছু সাজেস্টই করতে পারছেন না, তাহলে আমি কিছু সাহায্য করব? অদিতি অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকলো লোকটির মুখের দিকে, যেন ওর বলা কোনো কথায় অদিতির কান স্পর্শই করেনি। লোকটি আবারও বলে উঠল, এক্সকিউজ মি ম্যাম, ম্যাডাম। ওর ডাকে হুঁশ ফিরল অদিতির, সাথে সাথে মুখটা ঘুরিয়ে নিল। অদিতির চোখে মুখে অস্বস্তির ছাপ ফুটে উঠেছে। তা দেখে রায়ান একটু ব্যাকুল হয়ে পড়ে উঠল। আর ইউ ওকে আদিতি? অদিতি আর চোখে একবার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে মাথাটা মৃদু নাড়িয়ে বলে উঠল, ইয়া, আই এম ওকে। তাহলে কি নেবে সেটা বলে দাও, উনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। কি নেব মানে? রায়ান কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই লোকটি বলে উঠল, ম্যাম, মনে হয় আমার কোনো কথাই ঠিক করে শোনেননি। ওকে, নো প্রবলেম। আমি আরও একবার আইটেমগুলোর নাম বলছি: এসপ্রেসো, ক্যাপুচিনো, লাটে, মকা, আমেরিকানো, ফ্রাপেচিনো, আইসড কফি, কফি স্মুদি, কোল্ড ব্রিউ। আমার মাথাটা ঠিক কাজ করছে না রায়ান। তোমার যেটা পছন্দ তুমি সেটা অর্ডার করো ফার্স্ট। ওকে ওকে, রিল্যাক্সড। এই যে দাদা, আপনার এখানে সব থেকে ভালো যেটা হয় সেটা দুটো নিয়ে আসুন তাড়াতাড়ি। হ্যাঁ, ওকে স্যার, আমাকে 5 মিনিট সময় দিন, আমি নিয়ে আসছি। একবার খেলে আর কখনো ভুলবেন না স্যার, কথা দিলাম। বলেই লোকটি মৃদু হেসে চলে গেল ওখান থেকে। লোকটি চলে যেতেই
রায়া অদিতির দিকে চোখ ভাঁজ করে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলে উঠল, আচ্ছা আদিতি, তোমার থেকে থেকে কি হয় একটু বলবে? এই তো এখানে ঢুকে বেশ ভালোই ছিল তোমার মুড, তাহলে হঠাৎ করে আবার কি হলো যে তুমি এখন এত বিরক্ত হচ্ছ? আমার বিষয়ে অত না ভেবে না নিজের কাজটা করো। প্রজেক্ট হেড তুমি, কিন্তু সমস্ত কিছু চিন্তা আমাকে করতে হয়। তোমাকে যে ফটোগ্রাফারের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলাম তার সঙ্গে যোগাযোগ করেছিলে? আর মাথায় হাত পড়ে যায় রায়ানের কথাটা শুনে। এবার যে অদিতি ভীষণ রকম ছাড় দেবে এটা ওর মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছে। তাই তো একটা শুকনো ঢোক গিলে অদিতির দিকে কাঁচুমাচু মুখে তাকিয়ে ক্ষমা প্রার্থনা করে। आई एम सॉरी अदिति, आई एम एक्सट्रीमली सॉरी। मैंने मतलब मेरा दिमाग से एकदम निकल गया था मुझे। ठीक है, मैं अभी আমি এক্ষুনি রুমেলাকে বলছি যেন যোগাযোগ করে, ঠিক আছে? বলে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে ওই রুমেলা নামক মেয়েটির নাম্বারে ফোন লাগাতে উদ্যত হলো। কিন্তু অদিতি তার আগেই ফোনটা কেড়ে নিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, এখন আর রুমেলাকে বলে তো কোনো লাভ নেই। উনি আজ সকালেই ফ্লাইটে উড়ে গিয়েছেন ফ্রান্সে। সে তো আর তোমার জন্য কাজ ফেলে বসে থাকবে না। মাথাটা নত হয়ে গেল রায়ানের। অদিতি তখন রায়ানের ফোনটা টেবিলের উপর রেখে বাম হাতে কপাল চেপে ধরে। আমার পুরো প্ল্যানটাই তুমি ঘেঁটে দিলে। শুনেছি ক্লায়েন্ট নাকি নিজে একজন ফটোগ্রাফার, তাই ওনার এই প্রজেক্টে ভারতের বড় ফটোগ্রাফারদের মধ্যে অন্যতম মিস্টার আগরওয়ালের ফটোগ্রাফি ব্যবহার করে ক্লায়েন্টকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। কিন্তু কিন্তু এখন অদিতিকে এইভাবে ভেঙে পড়তে দেখে ভীষণ খারাপ লাগলো রায়ানের। মেয়েটা যে কাজটা করে প্রচণ্ড সিরিয়াসলি করে, অথচ ও প্রজেক্ট হেড, কিন্তু কোনো দায়িত্বই নেই। রায়ান কিভাবে অদিতিকে সান্ত্বনা দেবে ঠিক বুঝে উঠতে পারছে না। ঠিক তখনই ওর সামনের ওয়ালে ঝুলতে থাকা একটা ছবি দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখে অস্ফুট স্বরে বলে ওঠে, অসাম। হঠাৎ রায়ানের মুখ থেকে অসাম কথাটা শুনেই অদিতি কপাল থেকে হাত সরিয়ে ওর দিকে তাকিয়ে ওর দৃষ্টি অনুসরণ করে অদিতি মাথাটা পেছনে ঘোরাতেই দেখল একটা ছবি ঝুলছে সেখানে। গধূলি বেলায় আকাশ সম্পূর্ণ কমলা রঙে ছেয়ে গিয়েছে। ঠিক তখনই একটা ছেলে সমুদ্রকে সাক্ষী রেখে তার প্রিয়তমার সামনে হাঁটু মুড়ে বসে প্রেম নিবেদন করছে। ছবিটা দেখেই অদিতির চোখের সামনে ভেসে উঠল সেই দিনটার কথা। দীঘা থেকে আরো কিছুটা ভেতরের দিকে একটা নাম না জানা সি বিচের ওপর সমুদ্র আর গধূলির আকাশকে সাক্ষী রেখে কথা দিয়েছিল, এই জীবনে যতই ঝড় আসুক আমরা সর্বদা এক হয়ে থাকবো। চোখ দুটো ঝলঝল করে উঠল অদিতির। এমন সময় কানে প্রবেশ করলো সেই চেনা কণ্ঠস্বর। এই নিন স্যার, আমাদের ক্যাফের সব থেকে জনপ্রিয় কফি মকা। এটা ভীষণ টেস্টি স্যার। আর এর একটা সিক্রেট আছে, এই কফির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় যখন ওর সাথে এই বাটার কুকিজটা খাওয়া হয়। এটা আমি নিজের হাতে আপনাদের জন্য বানিয়ে এনেছি স্যার, কাইন্ডলি একটু ফিডব্যাক দেবেন। অদিতি অত্যন্ত সন্তর্পণে নিজের অশ্রু লুকিয়ে সামনে ফিরে তাকালো, তবে ওর দৃষ্টি মাটির দিকে স্থির। রায়ান একটা কুকিজ কফিতে ডিপ করে গালে দিতেই স্বয়ংক্রিয়ভাবে ওর চোখ দুটো বন্ধ হয়ে গেল আর মুখ থেকে শব্দ বেরিয়ে এলো, সত্যিই অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। আপনার টেস্টের নলেজ আছে বলতে হচ্ছে, সাথে এটাও বলতে হচ্ছে যে আপনার হাতে জাদু আছে। থ্যাংক ইউ, বাট এই সমস্ত ক্রেডিট আমার গার্লফ্রেন্ডের। ওই আমাকে প্রথমেই স্বাদের সাথে পরিচয় করিয়েছিল। ওর জন্যই তৈরি করতে করতেই আমার হাত একদম পোক্ত হয়ে গিয়েছে। পুলি মুচকি হেসে আর চোখে তাকালো অদিতির দিকে। অদিতির প্রচণ্ড বিরক্ত লাগছে এখানে বসে থাকতে, শুধু ভদ্রতার খাতিরে জায়গা ছেড়ে উঠে যেতে পারছে না। রায়ান খেতে খেতে কথায় কথায় ওই সামনের ছবিটার প্রসঙ্গ তোলে লোকটির সামনে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন। ওই যে পিকচারটা ঝুলছে ওই যে সামনে দেওয়ালে, ওটা কার ছবি জানতে পারি? আই মিন ছবিটার ফটোগ্রাফারটা কে? কি হচ্ছে কি রায়ান এসব? বেকার কথা না বলে তোমার কফি খাওয়া হলে চলো এখান থেকে। অদিতির ধমক খেয়ে রায়ান চুপ করে গেল আর কফিতে চুমুক দিতে থাকলো। লোকটি তখন পাশে টেবিলে অর্ডার নিতে ব্যস্ত। রায়ান দেখল অদিতি মুখ গোমড়া করে বসে আছে। কফিটা যেমন ছিল ঠিক তেমন ভাবেই পরে ঠান্ডা হচ্ছে। কি হলো অদিতি? আরে কফিটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো।
একবার খেয়ে দেখো, কি দারুণ টেস্ট, গ্যারান্টি দিচ্ছি এর আগে কখনো খাওনি। স্মিত হাসি রেখা টেনে বলে উঠল রায়ান। কিন্তু ওর জানা ছিল না সেই হাসি সাময়িক, কারণ অদিতি যে ওই সামান্য কথায় ওভাবে রিয়াক্ট করতে পারে তার রায়ানের জানা ছিল না। ও সোজা চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে চাপা স্বরের রায়ানের ওপর চিৎকার করে বলল, তোমার যখন এতই ভালো লেগেছে তখন আমার কফিটা তুমিই খাও। আমি বাইরে গিয়ে গাড়ি নিয়ে চললাম, তুমি খেয়ে দিয়ে আরাম করে যেভাবে পারো এসো। বলেই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে অদিতি গটগট করে হেঁটে চলে গেল ওখান থেকে। রায়ান বেচারা হতবাক হয়ে গেল। ওর অপরাধটা কি ঠিক সেটা বুঝতেই পারলো না, শুধু হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকলো অতিথির চলে যাওয়ার দিকে। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না প্রিয়ম, এইভাবে আমাকে একা ফেলে রেখে যেতে পারো না। আমাকে যেতে হবে অদিতি, এমন সুযোগ হয়তো জীবনে আর কখনো আমি পাবো না। তাহলে আমার কি হবে? আমি যে তোমার জন্য সবকিছু ছেড়ে এসেছি। আমি জানি তো সোনা, সেই জন্যই তো বলছি তুমি আমার সাথে চলো স্যান ফ্রান্সিসকো, ওখানে আমরা নতুন করে জীবন শুরু করব। অদিতির কান্নায় লাল হয়ে যাওয়া মুখটা দুহাতে চেপে ধরে বলে উঠল প্রিয়ম। তাহলে আমার কেরিয়ারের কি হবে? আমার চাকরি? ছেড়ে দাও, এখন তো আমার ফটো বিদেশে অকশন হচ্ছে, এখন আর তোমার চাকরি করার কোনো দরকার নেই। দরকার আছে কি বলো? আর তাছাড়া তুমি এখানে চাকরি করে 1 বছরে যা ইনকাম করবে তা আমার একটা ছবি বিক্রি হলেই আমি পেয়ে যাব। তাই তোমার আর চাকরি করার কোনো প্রয়োজন নেই, তুমিও আমার সাথে যাবে, এটা ফাইনাল। কথাগুলো বলতে বলতেই নিজের ব্যাগ গোছাতে থাকলো প্রিয়ম। ভালোবাসার মানুষটির মুখে এমন অবহেলিত কথাগুলো শুনে প্রচণ্ড হতবাক হয়ে গেল অদিতি। তারপর নিজের আবেগকে সামনে নিয়ে ঠোঁটের কোণে একটা শুকনো হাসির রেখা টেনে বলল, যখন তোমার কোনো ইনকাম ছিল না তখন সব কিছু ছেড়ে আমি তোমার হাত ধরেছিলাম। আমার রোজগারের টাকা দিয়ে আমাদের ছোট ছোট শখ আহ্লাদগুলো পূরণ করেছি। আর আজ তুমি একটা অপরচুনিটি পেয়েছো বলে এইভাবে আমাকে, আমার যোগ্যতাকে, আমার চাকরিকে অবহেলা করছো প্রিয়ম। পারলে তুমি এটা করতে। বোকার মতন কথা বলো না তো অদিতি, যখন আমি অক্ষম ছিলাম তখন তুমি সক্ষম ছিলে, সামলেছ। এখন আমার টার্ন এসছে, তাহলে তুমি এমন কথা বলছো কেন? আমি চাই তুমি আমার সাথে থাকো। আমরা আমরা অল্প টাকা তো সংসার চালিয়ে নেব প্রিয়ম। আমরা তো জায়গা দেখেছি বলো একটা কফি শপ বানানোর জন্য। তুমি ওই কফি শপটা চালাবে, সাথে তুমি তোমার ফটোগ্রাফির কাজটাও করবে, আর আমার কাছে থাকবে। বলো না প্রিয়ম, থাকবে না তুমি আমার কাছে? বলো না। পেছন থেকে প্রিয়মকে 2 হাতে আঁকড়ে ধরে ক্রন্দনরত অদিতি বলে গেল কথাগুলো। প্রিয়ম বলপূর্বক অদিতির হাত দুটো নিজের থেকে ছাড়িয়ে নিয়ে ওকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে আক্রোশের সাথে বলে উঠল, বাচ্চাদের মতন কথা বলো না অদিতি, বি ম্যাচিওরড। ভাগ্য যখন আমাকে সুযোগ দিচ্ছে তখন কেন আমি সেই সুযোগটা নেব না বলতে পারো? তোমার আমার সাথে যেতে ইচ্ছে না করলে যেও না, কিন্তু দোহাই দোহাই তোমায়, আমার পথ আটকেও না প্লিজ। অদিতি হতবাক হয়ে গেল প্রিয়মের এমন ব্যবহারে। ও ঘরের কোণে নীরবে দাঁড়িয়ে রইল। প্রিয়ম নিজের লাগেজ নিয়ে বেরিয়ে গেল। প্রিয়ম বলে চিৎকার করে উঠে সোজা হয়ে বসল অদিতি। ঘুমের অতলে সেই 15 বছর আগের স্মৃতিগুলো যেন আবারও জীবন্ত হয়ে উঠেছিল। চারপাশটা ভালো করে চোখ বুলিয়ে অদিতি নিজেকে আবিষ্কার করলো একটা জীর্ণ অথচ আভিজাত্যপূর্ণ ঘরের বিছানায়। মনে পড়ল গতকাল রাতেও এখানে এসেছে কাজের সূত্রে। এসে ভীষণ ক্লান্ত থাকায় সেই যে নিজেকে ঘর বন্ধ করে বিছানায় শুয়েছিল আর ওঠেনি। খাওয়া দাওয়া তো দূর, পোশাকটা পর্যন্ত পরিবর্তন করা হয়নি। ক্লান্তিতে আর অতীতের ভাবনায় কখন যে চোখের পাতা জুড়ে ঘুম নেমে এসেছিল অদিতি বুঝতেও পারেনি। সূর্যের আলোটা অনেকক্ষণ থেকে মুখের উপর পড়ে ডিস্টার্ব করছে, তাই আর শুয়ে থাকতে না পেরে সোজা হয়ে বসল বিছানায়। তারপর একবার সূর্যের আলো আসা কাঁচের জানলাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আনমনে নিজের ভাবনাগুলোকে ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানা থেকে নেমে দাঁড়ালো অদিতি। তারপর এগিয়ে গেল ওর ছোট্ট নীল রঙের ট্রলি ব্যাগটার দিকে। ট্রলিটা একটা উঁচু জায়গায় তুলে তার চেইন টেনে পুরো খুলে দিল। তারপর ভিতরে থাকা একটা ছোট্ট চেন খুলে তার ভেতরে থাকা
একটা রঙিন ছবি বের করে তার দিকে তাকিয়ে মনে মনে কথাটা বলে উঠল। তুমি বেশ ভালোই আছো দেখলাম। বুঝতে পারলাম তুমি মুভ অন করে গেছো খুব ভালো করেই। তাই তো গতকাল তুমি আমাকে দেখেও চিনতে পারলে না, অথচ আমি সেই পুরনো স্মৃতি আগলেই পড়ে রয়েছি এখনো। এখনো আমার স্বপ্নে শুধু তুমিই আসো। যাক, তুমি ভালো আছো দেখে আমার ভালোই লাগলো। তবে ওই কফি শপে তোমার ভূমিকাটা ঠিক কি সেটাই আমি বুঝলাম না। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হয়ে উঠল। অদিতি দ্রুত ছবিটাকে তার নিজস্ব জায়গায় রেখে দিয়ে নিজের কণ্ঠস্বরকে স্বাভাবিক করার উদ্দেশ্যে একটু গলাটা ছেড়ে নিল। বলল, কে? আগে দিদিমণি, আমি রঘু। দরজার ওপাশ থেকে একজন বলে উঠল। অদিতি ট্রলির চেনটা আটকে দিয়ে এগিয়ে গেল দরজার ছিটকিনি খুলে দিতে। দরজার দুপাশে নড়াতেই দেখল বাড়ি দেখাশোনা করে যিনি সেই মধ্যবয়স্ক লোকটি এবং তার সাথে একজন মধ্যবয়স্কা মহিলা দাঁড়িয়ে আছে। অদিতিকে দেখে লোকটি তার সমস্ত দাঁত বের করে হেসে বলল, দিদিমণি, আমি রঘু। কাল রাতে আপনার ঘুম হয়েছে ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ। বলি অদিতির পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটির দিকে ভালো করে তাকিয়ে দেখতে লাগলো। রঘু সেটা লক্ষ্য করে মুখের হাসি আরও কিছুটা চওড়া করে বলল, দিদিমণি, এটা আমার স্ত্রী পুঁটি। আজ থেকে যে কদিন আপনি এখানে থাকবেন ততদিন ও আপনার দেখভাল করবে। কাল আপনাদের আসতে তো অনেক রাত হয়ে গেছিল, তাই আর ওর সাথে আপনার পরিচয় করানো হয় নাই। তুমি তো ছিলেই রঘু, তাহলে আমার জন্য আলাদা করে দেখভালের জন্য পুটিকে রাখার কি আছে? তা বললে কি করে হয় দিদিমণি? সাহেবের কড়া হুকুম, পুঁটি যেন সব সময় আপনার পিছু পিছু এঁটুলির মতো লেগে থাকে। অদিতির বিস্ময় যেন একবারে চরমে পৌঁছে গেল। কি সাহেব? গতকাল রাতে যখন ওরা এসেছিল তখন ওরা আশাও করেনি যে ওদের ওয়েলকাম জানাতে ম্যানেজার নিজে দাঁড়িয়ে থাকবে। তখন রায়ান তাকে এই আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাতে গেলে তখন ম্যানেজারের মুখে শুনেছিল সাহেব বলেছে যেন ওদের কোনো অসুবিধা না হয় সেদিকটা খেয়াল রাখতে। ভাবনার মাঝেই হঠাৎ কানে প্রবেশ করলো। দিদিমণি, দিদিমণি! ও ফিরতেই দেখলো ওর সামনে দাঁড়িয়ে রয়েছে পুঁটি। রঘু চলে গিয়েছে। পুঁটি পুনরায় বলে উঠল, দিদিমণি, আপনি তো মনে হয় কাল রাতের জামাটাই এখনো ছাড়েন নাই। আপনি পরিষ্কার হয়ে নেন, আমি জল খাবারটা নিয়ে আসছি। অদিতি মাথা নেড়ে দরজাটা বন্ধ করে ভিতরে চলে গেল। কিন্তু ওর মনের মধ্যে ওই সাহেবের ব্যাপারটা নিয়ে একটা খটকা লেগে থাকলো। ফ্রেশ হয়ে স্নান সেরে ব্রেকফাস্ট করে অদিতি নিজের কাজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে এলো। কিন্তু কোথা থেকে কাজ শুরু করা উচিত সেটাই বুঝে উঠতে পারল না। এদিক ওদিক ভালো করে তাকিয়ে ভাবল, একবার পুরো বাড়িটা দেখে নেওয়া উচিত, কোথায় কি আছে, তাহলে কাজ করতে সুবিধা হবে। সেটা ভেবেই পুঁটিকে ডেকে পাঠালো অদিতি। পুঁটি অদিতির পেছনেই ছিল, তাই ও রাতেই একগাল হেসে বলল, কিছু কইবেন দিদিমণি? হ্যাঁ, বলছিলাম তুমি কি আমাকে এই পুরো বাড়িটা একটু ঘুরে দেখাতে পারবে? হ্যাঁ, কেন পারব না, আসেন আমার সাথে। বলছিলাম আমার সাথে যে এসেছে তাকে একবার ডেকে নিয়ে আসবে, তাহলে দুজন মিলে বাড়িটা একসঙ্গেই দেখতাম। আমার সব কিছু দেখা হয়ে গিয়েছে, তোমার দেখা হয়নি, তুমি দেখে এসো। অদিতির কথা শেষ হওয়ার আগেই কানে এলো। ও পেছন ফিরে অদিতি দেখলো রায়ান এগিয়ে আসছে কথাগুলো বলতে বলতে। তুমি কখন দেখলে রায়ান? আমি রঘুকে সাথে নিয়ে কাল রাতেই সবটা ঘুরে দেখে এসেছি। দ্যাট ওয়াজ এক্সট্রিমলি গুড। মানে জায়গাটা, বিশেষ করে এই বাড়ির দোতলায় একটা ছাদ বাগানটা এমন সুন্দর, মানে নিপুণ হাতে তৈরি বাগান আমি কখনো দেখিনি। তবে জায়গাটা ভীষণ রিস্কি, একটু সাবধানে যাবে, ঠিক আছে? বি সেফ। যখন ঘুরেই এসেছো তখন আগে কেন বলনি? শুধু শুধু আমার সময়টা নষ্ট করলো। আমি বলবো কখন বলো? তুমি এসেই নিজের ঘরে ঢুকে দরজায় ছিটকিনি দিলে, তারপর এই সবে বেরোলে, তাহলে আমি বলবো কখন? টেল মি। অদিতি কোনো উত্তর দিল না, রাগে মুখ ফুলিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। রায়ান স্মিত হেসে বলল, আচ্ছা চলো, আই এম গোয়িং উইথ ইউ, ওকে? থাক, আর কোনো প্রয়োজন নেই। তুমি যখন দেখে এসেছো তখন একটা প্ল্যান বানাও, তারপর বাকিটা আমি দেখে আসছি। বলেই অদিতি চলে গেল ওখান থেকে। রায়ান পেছন থেকে পুনরায় বলে উঠল, আজ দুপুরে একজন আসবেন এখানে আমাদের কাজে হেল্প করতে, তুমি তৈরি থেকো। অদিতি কথাটা শুনে কোনো উত্তর না দিয়ে চলে গেল ওখান থেকে।
রায়ান গটগটিয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে স্মিত হেসে পকেট থেকে ফোনটা বের করে কাউকে একটা ফোন লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। অদিতি পুঁটির সাথে মিলে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকলো আর নিজের ফোনের ক্যামেরায় গুরুত্বপূর্ণ কিছু জায়গার ছবি তুলে রাখতে লাগলো। এই বাড়ির দেখভাল কতদিন ধরে করছো তোমরা? বেশি দিন হয় না গো দিদিমণি, এই মাস 6 হবে। এর আগে কি দেখভাল করতো জানি না গো দিদিমণি। আগে তো এই বাড়িখানা অন্য লোকের ছিল, তারপর নাকি আমাদের সাহেব এই বাড়িটা কিনে নেয়, আর তারপর থেকে তো আমরা 2জন লোক মিলেই দেখভাল করছি। অদিতি যেন এই সুযোগটাই খুঁজছিল, তাই তো পুটির কথা থামতেই বলে উঠল, আচ্ছা পুটি, তোমার সাহেব দেখতে কেমন? সে আমি কেমনে জানবো, আমরা তো আজ পর্যন্ত হ্যারি চোখেই দেখিনি। তাহলে সকালে যে রঘুদা বলল তোমাদের সাহেব আমার খেয়াল রাখতে বলেছে, হ্যাঁ বলছে তো, তবে সেটা ম্যানেজার বাবুরে বইলা পাঠাইছে। আমাদের সাথেও তো যা কথা বলার ওই ম্যানেজার বাবুই বলেন। অদিতি বেশ অবাক হলো, সাথে আবার ভাবলো অনেক ব্যস্ত মানুষ হয়তো, তাই হয়তো সময় পায় না। কাজ করবে, পারিশ্রমিক নেবে, চলে যাবে, এত ভেবে লাভ নেই। নিজের ভাবনার জাল ছেড়ে অদিতি বলে উঠল, চলো পুটি, দোতলাটা একবার দেখে আসি। হ্যাঁ দিদিমণি চলেন। ওই যে দাদাবাবু বললো কি একটা বাগান আছে, ওখানে যাব আগে। ওইটা তো একদম শেষে, তবে জায়গাটা দাদাবাবু যেমন বললেন তেমনই, খুব খারাপ অবস্থা, ওই দিকটা না যাওয়াই ভালো। আচ্ছা চলো গিয়ে দেখি কতটা যাওয়া যায়। আমি ভাবতেই পারিনি যে আপনি আমার একটা ফোন পেয়ে চলে আসবেন। খুব ভালো লাগছে আপনি আসায়। আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। রায়ান বলে উঠল অদিতিকে, আসতে তো হতোই, না হলে যে সব কিছুর বেকার হয়ে যেত। মানে? মনে হলো এই যে এতগুলো ছবি আমার ঘরে পড়ে নষ্ট হচ্ছিল, আপনাদের দৌলতে তবু এগুলোর যদি কোনো সদ্গতি হয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ চলুন চলুন। দিদি মানে আমার কলিগ, ও মনে হয় উপরেই আছে। ওরা দুজনেই সিঁড়ির দিকে এগিয়ে গেল। আচ্ছা দিদিমণি, তোমরা তো এই বাড়িটা আবার নতুন করে তৈরি করবে, তাহলে কি পুরো বাড়িটা ভেঙে গুড়িয়ে দেবে? পুরনোকে ভেঙেই তো নতুন হয়। ও দিদিমণি, তাহলে আমরা কোথায় থাকবো গো? আমাদের ছেলে পিলে নিয়ে কি পথে বসবো? তোমার কোনো চিন্তা নেই পুটি, তোমাদের থাকার ব্যবস্থা করেই তারপর কাজ হবে। যাক বাবা নিশ্চিন্তি, ভোলার বাপটা কাল রাতে আমার বুকে একেবারে ভয় ধরে দিচ্ছে। অদিতি হাসি মুখে ওর দিকে তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত। কত অল্পতেই খুশি হয়ে গেল পুঁটি। এখনকার যুগে যে মানুষ এত অল্পে খুশি হতে পারে তা পুঁটির হাসি মুখটা না দেখলে অদিতির বিশ্বাস হতো না। ওই তো দিদি, মেয়েটা সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত। হঠাৎ ওপরতলায় রায়ানের কণ্ঠে কথাগুলো কানে প্রবেশ করা মাত্রই অদিতি ভাগনা থেকে বেরিয়ে আসে। তারপর সেদিকে ফিরে তাকাতেই দেখলো রায়ান ওর দিকে এগিয়ে আসছে, আর সাথে আসছে প্রিয়। সাথে সাথেই ওর পুরো মুডটাই গেল বিগড়ে। এই যে আমার অতিথি, তোমাকে জানিয়েছিলাম না। অদিতির সামনে দাঁড়িয়ে বলে উঠল রায়ান। অদিতি একবার প্রিয়মের দিকে কটকটে তাকিয়ে দ্রুত রায়ানের হাতটা ধরে কিছুটা দূরে সরে এসে রাগান্বিত কণ্ঠে কিন্তু চাপা স্বরে বলল, তুমি এই লোকটাকে এখানে ডেকেছো কেন রায়ান? কেন আবার? কাজের জন্য। কাল ক্যাফেতে যে ছবিটা দেখেছিলে ওটা ওর নিজের তোলা। আমি কাল ক্যাফের বিল থেকে ওর নাম্বারটা পেয়ে ফোন করেছিলাম, তখনই জানলাম সবটা। আরে ওর কাছে আরো অনেক ছবি আছে যা আমাদের কাজে দেবে, তাই ওকে আসতে বলেছি আজ। কিন্তু এই লোকটা কেন? আরো তো অনেক ফটোগ্রাফার আছে, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারতে। আর দিদি লিসেন, এই মুহূর্তে আমি নতুন ফটোগ্রাফার কোথায় পেতাম তুমি বলো বলো। অদিতি কটমট চোখে তাকালো রায়ানের দিকে, যেন ওই দৃষ্টিশক্তি দিয়ে ভস্য করে দেবে এখনই ওকে। রায়ান দ্রুত চোখটা নামিয়ে নিয়ে একটা ঢোক গিলে বলল, আই নো আমার জন্য এসব হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমার আর কিছু করার ছিল না। আর তাছাড়া এর হাতের কাজ ভীষণ ভালো, তুমি একবার দেখো, গ্যারান্টি দিচ্ছি তোমার ভালো লাগবেই। প্লিজ অদিতি একবার দেখো, আমার জন্য অন্তত। অদিতি আর কিছু বলল না। রায়ান বুকে হাত রেখে একটা জোর নিঃশ্বাস ছেড়ে এগিয়ে গেল প্রিয়মের দিকে। পেছনে পেছনে মুখ গোমরা করে এগিয়ে এলো অদিতি। প্রিয়ম ওর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে স্মিত হাসির রেখা টেনে বলল, মনে হয় আপনার কলিগের আমার এখানে আসাটা ঠিক পছন্দ হয়নি।
অদিতি কথাটা শুনেই প্রিয়মের দিকে চোখ তুলে তাকালো, পরক্ষণেই মুখটা ঘুরিয়ে নিল অন্যদিকে। তাই দেখে প্রিয়মের ঠোঁটের কোণটা আরও কিছুটা চওড়া হয়ে গেল। না না, তেমন কোনো ব্যাপার নয়, ওর মুডটা একটু খারাপ তাই। রায়ান কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই রঘু ডেকে উঠল নিচে দাঁড়িয়ে। দাদাবাবু, নিচে ম্যানেজার বাবু এইছেন, আপনার জন্য অপেক্ষা করছেন। ওনাকে বসাও তুমি, আমি এক্ষুনি আসছি। রায়ান ওপর থেকে মুখটা বাড়িয়ে বলে উঠল। রঘু চলে গেল। রায়ান প্রিয়মের দিকে তাকিয়ে বলল, এক্সট্রিমলি সরি, আমাকে একটু নিচে যেতে হবে। আপনি প্লিজ আদিতির সাথে ততক্ষণ একটু কথা বলুন। আই হ্যাভ টু গো, ইটস এমার্জেন্সি, প্লিজ। এক্সট্রিমলি সরি, কাইন্ডলি এক্সকিউজ মি। ইয়া ইটস ওকে, ইউ প্লিজ গো। রায়ান অদিতির দিকে তাকালিয়ে দেখল ও ওর দিকেই রণমূর্তির দৃষ্টিতে তাকিয়ে আছে। রায়ান চোখের ইশারায় ওর থেকে ক্ষমা চেয়ে পালিয়ে গেল ওখান থেকে। পুঁটি পাশেই দাঁড়িয়েছিল। ও চলে গেল নিজে সবার জন্য চা বানানোর উদ্দেশ্যে। 15 বছর পর দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছে। অদিতি আর প্রিয়ম কে আগে কথা বলবে বুঝে উঠতে পারছে না। অদিতির বুকের ভেতরে জমা অভিমানের পাহাড় মুহূর্তেই যেন নাড়াচাড়া দিয়ে উঠেছে। এই মতাবস্থায় প্রিয়ম নিজেই বলে উঠল, কেমন আছো অদিতি? এত বছর পর প্রিয়মের মুখে নিজের নামটা শুনি অদিতির সারা শরীর জুড়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। এক লহমায় মনে পড়ে গেল 15 বছর আগে কাটানো সেই মুহূর্তগুলোর কথা, যেগুলো ছিল সুদূর একান্তই আপন। কি হলো অদিতি, আমার সাথে কথা বলবে না? প্রিয়ম পুনরায় বলে উঠল অদিতিকে চুপ করে থাকতে দেখে। নিজের আবেগকে সংযত করল অদিতি। এত সহজে যে ওর দুর্বলতা প্রকাশ করবে না প্রিয়মের সামনে। তাই ঠোঁটের কোণায় একটা তাচ্ছিলের হাসি ফুটিয়ে অদিতি বলল, তো মিস্টার প্রিয়াম বাসু, আপনার মনে আছে অদিতি মিত্রকে? স্ট্রেঞ্জ। অদিতির কণ্ঠে মিশে থাকা শ্লেষ প্রিয়মের হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দিল। তবু নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে বলল, কি করে বলবো তোমাকে অদিতি, তুমি যে আমার সবটা জুড়ে আছো। আমার সমগ্র অস্তিত্ব তো শুধু তোমাকে ঘিরে। প্রিয়মের কথাগুলো শুনে অদিতির মুখের ব্যঙ্গাত্মক হাসিটা যেন আরো চওড়া হয়ে গেল। সাথে সাথেই ও আরো ব্যঙ্গাত্মক সুরে বলে উঠল, আমি আর তোমার অস্তিত্ব। ওকে এমন তাচ্ছিলের হাসি হাসতে দেখে এবার প্রিয়ম আর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারল না। অদিতির হাতটা ধরে নিজের থেকে ঘুরিয়ে বলল, কেন এমন করছো অদিতি? আমি ভুল করেছি, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু কিন্তু এত বছর পর যখন আবার আমি মুখোমুখি হয়েছি তখন কি পুরনো কথাগুলো ভুলে আবার নতুন করে শুরু করা যায় না? মুহূর্তের মধ্যেই হাসিটা মিলিয়ে গেল অদিতির। সাথে সাথেই সেই স্থানে ভিড় জমালো অদিতির কিছু কালো স্মৃতি। এক ঝটকায় প্রিয়মের হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমাকে কি মনে করেছেন আপনি মিস্টার প্রিয়ম বাসু? হ্যাঁ, আপনার যখন ইচ্ছে হবে তখন আমাকে ছেড়ে দিয়ে চলে যাবেন। যখন ইচ্ছে হবে আমাকে এসে বলবেন আপনার ভুল হয়ে গিয়েছে, আর আমাকে সেটা মেনে নিয়ে আপনাকে ক্ষমা করে দিতে হবে। ওয়াও, গ্রেট, এক্সিলেন্ট, কি সুন্দর চিন্তা ভাবনা আপনার। তবে একটা কথা বলুন তো, 15 বছর পর যদি আমার সাথে আপনার দেখা না হতো, তাহলে আজকের এখানে আমার সামনে দাঁড়িয়ে কাকে সরিটা বলতেন? কাম ডাউন অদিতি, কাম ডাউন। আমার পুরো কথাটা একবার শোনো, তারপর তোমার যা বলার আছে আমাকে বলো, আমি শুনবো। আমি তোমার থেকে আর কিচ্ছু শুনতে চাই না প্রিয়ম। এই 15 বছর একটু একটু করে নিয়ে যন্ত্রণাগুলোকে সহ্য করে আমি অনেক কষ্টে নিজেকে দাঁড় করিয়েছি। আবার আমি আমাকে আঘাত করতে দেব না, কিছুতেই না। তুমি চলে যাও, তুমি চলে যাও। বলেই কাঁদতে কাঁদতে অদিতি দৌড় দিল বাড়ির সেই বিপজ্জনক এরিয়ার দিকে। ওকে দৌড়ে পালাতে দেখে প্রিয়ম চিৎকার করে ওর পেছনে ছুটতে শুরু করলো। অদিতি, ওইদিকে যেও না, বিপদ আছে। অদিতি স্টপ, অদিতি স্টপ। কিন্তু অদিতি কোনো কিছু না শুনেই ছুটতে থাকলো সোজা। আরে ম্যানেজার বাবু, আপনি হঠাৎ এখন এখানে? আপনার তো কাল আসার কথা, সেখানে আজ কি ব্যাপার? রায়ের নিচে নেমে এসে ম্যানেজারকে দেখে বলে উঠল। ম্যানেজার স্মিত হেসে বলল, না না, ব্যাপার কিছু নয়। আসলে আজ স্যার নিজে আসবেন বললেন, সেই কারণেই আমাকে এখানে আসতে বললেন। ও আচ্ছা, তা উনি এখন কোথায় আছেন? শুনেছি উনি এখানে এসে গিয়েছেন,
তবে কোন জায়গায় আছেন সেটা সঠিক জানি না। আমাকে তো উনি এখানেই অপেক্ষা করতে বললেন। তা ভালোই হয়েছে, আপনার সাথে ততক্ষণ একটু গল্প করা যাক। ও ও আচ্ছা আচ্ছা, ও আপনাকে তো একটা কথা বলাই হয়নি। আপনি এখানে আসার পথে যে ক্যাফেটা সাজেস্ট করেছিলেন ওটা জাস্ট অসাধারণ ছিল, এক্সট্রিমলি গুড, এক্সট্রিমলি গুড। ওই জায়গাটায় যে অমন সুন্দর একটা ক্যাফে থাকতে পারে মানে আমি ভাবিনি, চিন্তার বাইরেই ছিল, কেউ ভাবতেও পারবে না। ওটা অ্যাকচুয়ালি আমি না, স্যার সাজেস্ট করেছিলেন। স্যার সাজেস্ট করেছেন? কিন্তু কেন? সেটা তো উনিই বলতে পারেন, তবে আমাকে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিয়েছিলেন যেন আমি আপনাকে আর ম্যাডামকে একবার এই ক্যাফেতে যাওয়ার জন্য অনুরোধ করি। ম্যানেজারের কথাগুলো শুনে কেমন যেন একটা সন্দেহ হতে থাকলো রায়ানের। কে স্যার, আর কেনই বা ওদের ওই ক্যাফেতে যাওয়ার জন্য বলবেন? হঠাৎ ভাবনার মাঝেই হঠাৎ করে কোথাও একটা চুপ চুপ করে কিছু একটা পড়ার বিকট শব্দ হলো, আর তার সাথে কারো একটা চিৎকার বাতাসে ভেসে বেড়াতে লাগলো। শব্দটা শোনা মাত্রই রায়ান আর ম্যানেজার ছেলেটি বাইরে এসে দেখলো বাড়ির পেছনের দিকটা কিছুটা ধসে গিয়েছে। ওরা ছুটে গিয়ে দেখলো তার মধ্যে পড়ে রয়েছে প্রিয়ম। ওর চোখ দুটো ধুলো আর ধূসরের মধ্যেও খুঁজে চলেছে অদিতিকে, কিন্তু ওকে খুঁজে পাওয়ার আগেই ওর চোখ দুটোতে আধা নেমে এলো। কানের কাছে বিপ বিপ শব্দ শুনে চোখ মেলে তাকালো প্রিয়ম। প্রথমটায় কোথায় আছে বুঝে উঠতে না পারলেও পর মুহূর্তেই আশেপাশে চোখ বুলি বুঝে যায় ও হসপিটালের বেডে শুয়ে আছে। আর হুঁশ ফিরতেই উঠে বসতে গেলে উপলব্ধি হলো মাথায় ব্যান্ডেজ করা, আর গায়ে হাত পায়ে বেশ ব্যথা মনে হলো। মনে পড়লো চোখ বন্ধ হওয়ার আগের মুহূর্তের ঘটনার কথা। অদিতি ওর থেকে ছুটে দূরে পালানোর জন্য ও ছুটেছিল ওই দুর্বল ছাদের দিকে, আর ও ওকে আটকানোর জন্য পেছনে ছুটে চলেছে। কিন্তু কিছু দূর যাওয়ার পর অদিতি ওর আওতায় এসে গেল, শেষ রক্ষা হলো না, ভেঙে পড়লো ছাদের একটা অংশ। তবে অদিতিকে ও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আদেও কি সফল হয়েছিল? কথাটা মাথায় আসতেই প্রায় পাগল হয়ে গেল প্রিয়ম। হাতে থাকা স্যালাইনের চ্যানেল খুলে ফেলার চেষ্টা করতে লাগলো। একজন নার্স এসে ওকে শান্ত করার চেষ্টা করতে থাকলো, কিন্তু ও পাগলের মতো বলে চললো, আমাকে অদিতির কাছে যেতে হবে, আমাকে আমাকে অদিতির কাছে যেতে হবে। ঠিক তখনই কেউ একজন দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরলো শক্ত করে। প্রিয়ম শুনতে পেল শান্ত হও প্রিয়ম, আমি এই তো তোমার কাছে। ওর শরীরের সাথে লেপটে থাকা অদিতির মুখটা তুলে ধরে দু চোখ ভরে দেখে শান্ত হলো। এইভাবে কেউ রিস্ক নেয়? তোমার যদি আজ কিছু একটা হয়ে যেত তাহলে আমার কি হতো? আমি যে শুধু তোমার অপেক্ষাতেই বসে আছি দীর্ঘ 15টা বছর ধরে। কথাগুলো বলতে বলতেই অদিতির দু চোখ বেয়ে মোটা হয়ে অশ্রু ঘুরিয়ে পড়তে লাগলো। প্রিয়ম সেই অশ্রু আঙুল ছুঁয়ে মুছে দিয়ে ওর দুই চোখের পাতায় চুমু রেখে বলল, আমি জানতাম আমার কিচ্ছু হবে না, তোমার ভালোবাসা আমাকে ঠিক রক্ষা করবে, কিন্তু এত বছর পর তোমাকে পেয়ে আর হারাতে চাই না অদিতি। প্লিজ অদিতি, 15 বছর আগের ভুলের জন্য আমাকে ক্ষমা করে দাও। অদিতি পুনরায় জড়িয়ে ধরল প্রিয়মকে। প্রিয়ম ওকে জড়িয়ে ধরল নিজের পক্ষ মাঝে। চোখ বন্ধ করে অনুভব করতে থাকলো দুজন দুজনের হৃদস্পন্দন। এমন সময় কানে এলো, আচ্ছা খেলা দেখালেন আপনি প্রিয়ম বাবু, বাপ রে বাপ, নিজের প্রেমিকার জন্য এত কিছু। প্রিয়ম অদিতি দ্রুত চোখ মেলে তাকিয়ে দেখল রায়ান আর ম্যানেজার ছেলেটি দাঁড়িয়ে আছে কেবিনের দরজার কাছে। দুজন দুজনকেই ছেড়ে বসলো। অদিতি উঠে দাঁড়ালো বেডের থেকে। রায়ান এগিয়ে এসে বলল, আপনি তো মশাই এই পৃথিবীর সমস্ত প্রেমিক জাতিকেই হার মানাবেন। বাপ রে বাপ, হারিয়ে যাওয়া প্রেমকে ফিরে পেতে এত কিছু। প্রিয়ম মাথাটা নিচু করে নামিয়ে নিল মুচকি হেসে। অদিতি হতবাক হয়ে তাকিয়ে থাকলো ওদের দিকে। অদিতির কৌতূহলী দৃষ্টি লক্ষ্য করে রায় পুনরায় বলে উঠল, কিছু মাথায় ঢুকছে না তো? আমারও কিছু ঢোকেনি যখন ম্যানেজার বাবু কথাগুলো বললেন, তবে এখন সবটা স্পষ্ট আমার কাছে। কি স্পষ্ট রায়ান? হেয়ালি না করে পরিষ্কার করে বলো। এই যে তোমার প্রেমিক পুরুষ প্রিয়ম বাবু তোমাকে ফিরে পাওয়ার জন্য আমাদের ওই বাড়ির কন্ট্রাক্টটা দেন এবং অফিসে স্পেশালি মেনশন করে দেন যাতে তোমাকেও এখানে পাঠানো হয়। আর ওই যে ক্যাফেতে গিয়েছিলাম ওটা প্রিয়ম বাবু আপনার স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছেন, তাই তো সেখানে সমস্ত কিছু তোমার পছন্দের ছিল।
যাতে আমরা ওখানে যাই তার জন্য ম্যানেজার বাবুকে দিয়ে বারবার আমাদের বলতে বলেছিলেন। তাই তো সেদিন আমি তোমাকে জোর করেছিলাম ওখানে যাওয়ার জন্য। তোমাকে ফিরে পাওয়ার জন্য যে উনি এত কিছু প্ল্যানিং করেছিল, আমি তো বিশ্বাস করতে পারছি না। আই কান্ট বিলিভ দিস, আই কান্ট। যেন মনেই হচ্ছে সিনেমা দেখছি। সিনেমা হো রা হ্যায় ক্যা? রায়ানের কথা শেষ হতেই অদিতি বিস্মিত দৃষ্টিতে তাকালো প্রিয়মের দিকে, যে এই মুহূর্তে তাকিয়ে আছে ওরই চোখের দিকে। অদিতি কিছু বলতে যাবে তখন রায়ান আবারও বলে উঠল, সবকিছু ঠিক ছিল, কিন্তু এইভাবে এই ছাদ ভেঙে নিচে পড়াটা কিন্তু ঠিক হয়। শুধু উচ্চতা কম ছিল বলে তেমন কোনো ক্ষতি হয়নি, না হলে কিন্তু অনেক বড় কিছু হতে পারত। যাক, এবার আমি নিশ্চিন্ত। অন্তত অনেকগুলো দিন আপনার ভালোবাসাকে আমি বন্ধু হয়ে আগলে রেখেছিলাম। এবার ওকে আপনার হাতে হ্যান্ড ওভার করে দিলাম। বলি অদিতির হাতটা নিয়ে প্রিয়মের হাতে দিয়ে বলে উঠল রায়ান। তারপর আরো বলে উঠল, এবার আর অফিসে কেউ বলতে পারবে না যে আমাদের মধ্যে কোনো অ্যাফেয়ার চলছে। ফাইনালি আমি আমার রুমেলাকে নিজের মনের কথাটা জানাতে পারবো। হেসে ফেলল অদিতি, সাথে প্রিয়মও। ওদের দুজনকে কেবিনে একা রেখে বেরিয়ে গেল সকলে। ওরা বেরিয়ে যেতেই অদিতি কপট রাগ দেখে বলে উঠল, আমার জন্য এত কিছু করতে পারলে, অথচ একবার কাছে এসে আমাকে সত্যিটা বলতে পারলে না। প্রিয়ম অদিতিকে কাছে টেনে নিয়ে ওকে নিজের বুকের মধ্যে মিশিয়ে নিয়ে বলে উঠল, সত্যি তো সেদিন ক্যাফেতেই বলে দিয়েছিলাম, তুমি বুঝে উঠতে পারোনি। তোমার পছন্দের দেয়াল, পছন্দের আলো, প্রিয় মিউজিক, তোমার পছন্দের সুগন্ধি, তোমার পছন্দের কফি, সাথে তোমার প্রিয় বাটার কুকিজ, আর তোমাকে ভালোবাসি সেটা জানানোর সেই প্রথম মুহূর্তটা, সবই তো শুধু তোমার ছিল অদিতি। তুমি বুঝতে পারোনি। ওই ক্যাফেটার মতো আমার এই শূন্য হৃদয়টা আজও আছে, শুধু তোমার অপেক্ষায়। কেমন লাগলো আমাদের এই গল্পটা? গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আজ আমাদের গল্প পাঠে ছিল নিগম, অদিতি ও পুটির চরিত্রে বর্ণালী, রায়ান, অচ্যুত, রঘু ও ম্যানেজারের চরিত্রে সম্রাট, এবং গল্পের সূত্রধার এবং প্রিয়মের চরিত্রে আমি রনেত। সাউন্ড ডিজাইন সূর্য, স্ক্রিপ্টিং দিশানি, উপস্থাপনায় টিম রাতের গল্প ও রূপম। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য একটি গল্পে। ততক্ষণ ভালো থাকবেন। শুভরাত্রি।